বাড়তি মুনাফার প্রবণতায় ছোলার দাম চড়া অস্বাভাবিক নয় বলছেন আমদানিকারকরা। জাবির ভিসি নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ, ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার পূরণ করেছে, কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই পদ্মা সেতুর নামে চাঁদা তোলার ঘোষণা দেওয়া হয়েছে, অভিযোগ বিএনপি। আসসালামু আলাইকুম, চৌধুরী সামা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিমটি বা শিরোনাম শুনছিলেন। এছাড়াও উচ্চ মাধ্যমিকের ফল বিশ্লেষণ নিয়ে রয়েছে রিপোর্ট। এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। পবিত্র রমজান মাস দোরগোড়ায়। বাজারে এ সময় ছোলার চাহিদা যেমন বাড়তি, তেমনি দামও চড়া। এবারও পাইকারি বাজারে 1 কেজি ছোলার দাম 4 থেকে 5 টাকা বাড়তি। অতিরিক্ত চাহিদার সাথে সর্বস্তরের ব্যবসায়ীদের বাড়তি মুনাফার প্রবণতা দাম বৃদ্ধির বড় কারণ। তবে ডলারের মূল্যবৃদ্ধি আর সর্বস্তরে খরচ বাড়ায় আমদানিকারকরা ছোলার বর্তমান দামকে অস্বাভাবিক বলতে নারাজ। বিস্তারিত জানাচ্ছেন হাসানুল শাওন। ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, তাই অন্য সময়ের তুলনায় এ মাসে ছোলার চাহিদা বাড়ে কয়েক গুণ। বাড়তি এই চাহিদার ফলাফলটাও তাই জানা, বাজারে ছোলার দাম বৃদ্ধি। কদিন আগেই ব্যবসায়ী নেতারা বলেছেন এবছর ছোলার সরবরাহ পর্যাপ্ত, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। ছোলা আমাদের রিকোয়ারমেন্ট 25,000 মেট্রিক টন, আমাদের মজুদ আছে 1,78,000 মেট্রিক টন। তাহলে ছোলায় আমাদের কোনো দাম বাড়ার সম্ভাবনা নাই। অথচ 1 মাস আগেও বাজারে সবচেয়ে ভালো মানের ছোলার কেজি ছিল 80 টাকা, এখন তা দাঁড়িয়েছে 90 টাকায়। সবচেয়ে খারাপ মানের ছোলার কেজিও এখন 75 টাকা। সিন্ডিকেট হয়, জিনিসপত্রের দাম বাড়ে, এটা নতুন কিছু না, তো উই আর ইউজড টু ইট, বলার কিছু নেই, কারণ সলিউশন তো হয় না। বাজারের যারা নিয়ন্ত্রণ করে বা যারা দোকানদার, যারা ব্যবসায়ী, আসলে আমরা যারা সাধারণ জনগণ তারা বোধহয় ওনাদের কাছে জিম্মি। ব্যবসায়ী আর সরকারের নানা প্রতিশ্রুতির পরেও তাই বাজারের চিরচেনা এই চিত্র পাল্টাচ্ছে না। এক ব্যবসায়ী দোষ চাপাচ্ছেন অন্যজনের ঘাড়ে। 4 আনা 8 আনা বা 1 টাকা আমরা ব্যবসা করি, যারা ইনপুটার ওরা রেটটা বাড়াইছে। আমরা যেখান থেকে কিনি সেখান থেকে বেশি দামে কিনে নিয়ে আসতেছি। আমদানিকারকের পর বড় থেকে ছোট কয়েক স্তরের পাইকারি ব্যবসায়ী হয়ে ছোলা যায় খুচরা বিক্রেতার হাতে। এভাবে ভোক্তা পর্যন্ত যেতে ছোলাকে ঘুরতে হয় 4 থেকে 5 হাত। প্রত্যেক স্তরের ব্যবসায়ী কেনা দামের সাথে যোগ করছেন খরচ ও মুনাফা। মধ্যস্বত্বভোগী যারা তারাই না করে, মানে সেক্ষেত্রে আমরা চাই না 8 আনা উঠতে হলে 1 টাকা, কেন এই মালটা আইনায় ধাইরা মুইছে 50 কেজি মালের মধ্যে আমরা 46 কেজি 47 কেজি পাই। বাংলাদেশে ছোলার মোট যে চাহিদা তার 90% আমদানি হয় অস্ট্রেলিয়া থেকে। আন্তর্জাতিক বাজারে অস্ট্রেলিয়ার 1 মেট্রিক টন ছোলার দাম এখন গড়ে 700 থেকে $750। গত বছরেও এ দামই ছিল। অথচ আমদানিকারকরা পাইকারদের কাছে 1 কেজি ছোলা গত বছরের তুলনায় গড়ে 4 টাকা বেশি, অর্থাৎ 77 টাকায় বিক্রি করছেন। এই বৃদ্ধির পেছনে আমদানিকারকরা নানা অজুহাত দিচ্ছেন। আগে যদি আমি $700 মাল আনছি, তখনকার ডলার দাম ছিল একটা, আর এখন বর্তমান ডলার দাম হলো আরেকটা। আমরা মালটা ওইখান থেকে আনি, সেখানে গতবারে যে ভাড়া ছিল তার ডবল ভাড়া দিতে হচ্ছে। এখন আমাদের কর্মচারী বেতন বাড়তি, ঘরের ভাড়া বাড়তি। যেহেতু আমার দেশে ছোলা কোনো উৎপাদন হয় না, সেই হিসাবে গতবারের তুলনায় যদি 15 টাকা 10 টাকা বেড়ে থাকে, কমই বাড়ে ছোলার উপরে। দাম বাড়ার দোষটা আমদানি ব্যয়ের উপর চাপালেও আমদানিকারকরা বলছেন রমজানে ছোলার দাম আর বাড়ার আশঙ্কা নেই। আর এটাই হয়তো ছোলার বাজারে সাধারণ মানুষের হতাশার মাঝে কিছুটা স্বস্তির কারণ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা থাকায় উপাচার্য প্যানেল নির্বাচন প্রতিহত করার ঘোষণা থেকে সরে এসেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন নির্বিঘ্ন করতে দুপুরে হাইকোর্ট রুল জারির পর জরুরি বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষকদের এ ঘোষণার পর আবারও নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে আন্দোলনকারী শিক্ষকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীকাল উপাচার্য প্যানেল নির্বাচনে বাধা না দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের সর্বাত্মক অবরোধ ও অনশন কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রুল জারি করে হাইকোর্ট। বারবার বলেছি, তাদের আন্দোলনে সামান্য কোনো যুক্তিও যদি থাকতো, তারা সংখ্যায় যাই হন,
তাদের যুক্তি যদি থাকতো আমি সেটা গ্রহণ করতাম। যে আমরা যে আন্দোলন কর্মসূচি ছিলাম সেটি অব্যাহত আছে। হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমরা আমাদের কর্মসূচি রিভাইজ করব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে ব্রিফিংয়ে বলেছেন, তার প্রতি সম্মান দেখাতে নয়, আন্দোলনে বিরতির প্রয়োজনেই বুয়েটের শিক্ষক সমিতি তাদের কর্মসূচি দুদিনের জন্য স্থগিত করেছেন। গণপদত্যাগ কর্মসূচি থেকে সরে না আসলে বুয়েটের সমস্যা সমাধানের পথে সৃষ্ট বাধা দূর হবে না। তবে সেই কর্মসূচি প্রত্যাহার করলে দাবি মেনে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, যতজনের সাথে সম্ভব আলাপ করতেছি, এইটাই তাদেরকে অনুরোধ করতেছি। তারা সব বাধা, আমাদের যে অবস্থান, সেই অবস্থানই আমরা প্রতিদিনের চেষ্টা যে তারা যেন এইসব বাধাগুলো দূর করেন, তারাও সহযোগিতা এগিয়ে আসেন। বুয়েটের যাতে সেই পরিস্থিতি না হয় সেই চেষ্টাই আমরা করতেছি। এখন এইটা যদি তারা করেই ফেলেন পদত্যাগ, কেউ চলে তারা বলবে। ধন্যবাদ। তারা বলবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থী অধিকার মঞ্চ নামের একটি সংগঠন ধর্মঘট পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, বহিরাগতদের নিয়ে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের কাছ থেকে কোনো তারিখ ঘোষণা না পাওয়ায় শিক্ষার্থীদের এই ধর্মঘট আহ্বান। বিভিন্ন ভবনে তালা লাগানোর কারণে এদিন অনেকগুলো বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। আন্দোলনকারীদের দাবি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অত্যাচার বন্ধ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসু নির্বাচন প্রয়োজন। আলাদা সমাবেশ করে এই দাবির প্রতি সমর্থন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রাজনৈতিক দলের অনুগত দাস হিসেবে এখানে ব্যবহৃত হওয়ার কারণে আজকে বর্তমান প্রশাসন তারা এখানে এই নির্বাচনের পক্ষপাতী নয়। তবে আন্দোলনকারীদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট ও পরিবেশ অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ডাকসু নির্বাচনের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অশান্ত করার জন্য বাইরে থেকে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমাদের দেখতে হবে। কারণ আজকে আমার কাছে যে খবরটা এসেছে যে রাত্রে যারা তালা দিতে এসেছিল তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা, এই বিশ্ববিদ্যালয়ে তারা চেনে কিনা সেই বিষয়ে প্রশ্ন এসেছে। তারা দারোয়ানকে এসে জিজ্ঞেস করেছে যে এটি কোন কলেজ। ধর্মঘট ডাকা সংগঠনটির সদস্যরা সংবাদ সম্মেলন করে নিজেদের ছাত্রত্বের পরিচয় দেখায়। তাদের বক্তব্য, প্রশাসন চায় না বলেই ডাকসু নির্বাচন হচ্ছে না। আমাদের ছাত্রত্ব নিয়ে সে প্রশ্ন তোলে, এই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু যখন আমরা আমাদের অধিকারের কথা বলি, যখন আমাদের নির্বাচনের প্রশ্ন আসে, তখন সে আদালত কিংবা অন্য অন্য অজুহাত নিয়ে আসে। আমরা এই বিষয়টাকে খুবই খোরা যুক্তি বলে মনে করি। তার যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা গণতান্ত্রিক না, এই কারণেই সে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছে। ডাকসু নির্বাচনের দাবিতে 29 জুলাই অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশের ডাক দেয় সংগঠনটি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। শুধু কৃষি নয়, জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি চায়, তাই তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে না। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষক লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আর ২০০৮ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের প্রতি যে বিশ্বাস রেখেছিল তার মর্যাদা তারা রেখেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নাজরানা চৌধুরীর রিপোর্ট। জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রায় ৯ বছর পর আয়োজিত কৃষক লীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, কৃষকের উন্নয়নের জন্য তার সরকার যে কাজ করেছে আর কোন সরকার তা করতে পারেনি। ২০০৮ সালে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা তাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছি। তাদেরকে আর ভোট দেবে না, এটাও ঠিক, আর ভোট দেবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, আবার চায় না ওই জঙ্গিবাদ সন্ত্রাস বন্ধ করেছি, উনি এসে আবার জঙ্গিবাদ সন্ত্রাস চালু করবেন, এটা বাংলাদেশের জনগণ চায় না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ যে তার প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে তাতে সবচেয়ে বড় অবদান কৃষকের বলে জানান প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, শুধু কৃষি নয়, জনগণকে দেয়া সবকটি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।
অথচ যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা সরকারের এসব সাফল্যে শুধু দুর্নীতি খোঁজে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটা পয়সা দুর্নীতি হয় নাই কোন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক এসে দেখে গিয়েছে সেখানে এক পয়সা দুর্নীতি পায় নাই। আমাদের নিজেদের অর্থ আমরা যেখানে ব্যয় করেছি, যেখানে 1,500 কোটি টাকা ব্যয় করলাম, সেখানে এক পয়সা যেখানে দুর্নীতি হয় নাই, আর যে টাকা ছাড়ই হয় নাই, যে টাকা এখনো পাওয়াই যায় নাই, সেখানে দুর্নীতি কিভাবে হবে? কি উদ্দেশ্যটা করা হয়েছে সেটাই হচ্ছে বড় কথা। ভাঙতেই জানে, গড়তে জানে না। ওদের চরিত্র গড়ার না, ওদের চরিত্র হচ্ছে ভাঙার। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন আজকে তারা কথা বলে। পদ্মা সেতুকে কেন্দ্র করে জনগণের মাঝে যে নতুন উদ্দীপনা শুরু হয়েছে তা তাকে আরো বেশি আশাবাদী করে তুলছে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মহাজোট সরকারের 3.5 বছরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই পদ্মা সেতুর নামে চাঁদা তোলার ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পদ্মা সেতুর দুর্নীতির প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, গুটি কয়েক ব্যক্তিকে রক্ষার জন্য পদ্মা সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই দুর্নীতির বদনামের দায়ভার জনগণকে নয়, নিতে হবে বর্তমান সরকারকেই। বিশ্বাসের অভাবে যেখানে অর্থায়ন বাতিল করেছে বিশ্বব্যাংক, সেখানে কোন ভরসায় জনগণ টাকা দেবে সেই প্রশ্ন রাখেন তিনি। ক্ষমতায় গেলে দুর্নীতির বিচার সহ বিদেশি সহায়তায় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলছেন চাঁদা দিতে, যারা চাঁদা দিতে যায় তাদেরকে পিটাবেন, আর আপনি প্রধানমন্ত্রী বলছেন আপনারা চাঁদা চান। এই সরকার গত 3.5 বছরে টেন্ডারবাজি, চাঁদাবাজি যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে আজকে আপনি প্রতিষ্ঠা করার জন্য আজকে পদ্মা সেতুর নামে চাঁদা তোলার কথা বলেছেন। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারে এখনও আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আমি রিভিউ চেয়েছি। আই হ্যাভ রিকোয়েস্টেড দি পার্টনার্স যে তোমরাও রিভিউ চাও। আই এক্সপেক্ট সাম অ্যাকশন। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে এটা অসম্ভব না, দ্যাটস অল। আর আমার কাছে আনইম্পর্টেন্ট এনিথিং। আমার যেটা রিকোয়েস্ট হচ্ছে that they should review the decision. Review the decision means the project as it has been going on stays. একদিকে যখন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং তাদের এইচএসসির ফলাফলের মান দিন দিন বাড়ছে, অন্যদিকে তখন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারছে না সরকারি ও বিশ্ববিদ্যালয় কলেজগুলো। এসব কলেজের শিক্ষকরা বলছেন, একই সাথে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর চালু থাকা সহ শিক্ষক, ক্লাসরুম আর অর্থনৈতিক সংকটই তাদের এই ফলাফল বিপর্যয়ের কারণ। বিষয়টির সত্যতা স্বীকার করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্যা সমাধানে প্রচলিত উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে চালু করা হবে 3 স্তরের শিক্ষা ব্যবস্থা। রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। গত কয়েক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় পাশের হার বেড়েছে। সেই সাথে বোর্ডের র্যাঙ্কিং পদ্ধতি অনুযায়ী সব শিক্ষা বোর্ডেরই সেরা 10-এর বেশিরভাগ প্রতিষ্ঠানই বেসরকারি ও উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কিন্তু এসব প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না একসময়ের ঐতিহ্যবাহী কলেজগুলো। এক্ষেত্রে শিক্ষক, ক্লাসরুম আর অর্থনৈতিক সংকট তো রয়েছেই, পাশাপাশি যোগ হয়েছে উচ্চ মাধ্যমিকের সাথে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু থাকার বিষয়টি। একসময় এখানে শুধু এটা উচ্চ মাধ্যমিক কলেজ ছিল, এখানে 1000 ছাত্র অধ্যয়ন করত। এখন স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় 18,000 থেকে 20,000 ছাত্র অধ্যয়ন করছে। সেই ক্লাস কক্ষ একই রয়েছে, শিক্ষক সংখ্যা তেমনই রয়েছে, এবং সারা বছর জাতীয় ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তার পরীক্ষা থাকে, এবং পরীক্ষার কারণে প্রতি পরীক্ষাতেই কিছু কিছু দিন করে ক্লাস বন্ধ থাকে। যে ক্রাইটেরিয়াগুলোর প্রেক্ষিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি নির্ধারণ করা হয়, বড় বড় কলেজগুলোর পক্ষে সেই ক্রাইটেরিয়া মেনটেন করা বেশ ডিফিকাল্ট ব্যাপার হয়। শিক্ষকদের এমন অভিযোগ স্বীকার করে নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এসব শিক্ষা প্রতিষ্ঠান যেন তাদের হারানো ঐতিহ্য ফিরে পায় সে লক্ষ্যে কার্যকর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা মোটামুটি গোজামিল দিয়ে চলতে হচ্ছে এতদিন ধরে। এখন শিক্ষক আমাদের কম, ছাত্র সংখ্যা বেশি, আমাদের সাবজেক্ট বেশি, এটা একটা কারণ। আমি যেটা বলছেন এটা আমি মানি, কিন্তু
ভালো করবার জন্য অন্যান্য অনেক প্রতিষ্ঠানের যে প্রতিযোগিতা তারা সেই জায়গাটায় নাই, যে কারণে তারা তাদের ট্রেডিশনাল একটা অবস্থার মধ্যে পড়ে আছে। আপনার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা পিছাই গেছে, পিছাই যায় নাই, তারা আগাইতে পারে নাই। আমরা যে পরিবর্তনটা ভবিষ্যতে আনতে যাচ্ছি, আমরা জাতীয় বিষয়কে ভেঙে দিব, দিয়ে এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করে দিব। এবং অলরেডি আমরা কয়েকটা জায়গায় আমরা ঘর ভাড়া নিয়ে নিছি, রাজশাহীতে, রংপুরে, খুলনায়, সেখানে ধরে কিছু কাজ করছি। তাহলে হবে কি, তখন কিছুই কলেজকে তার লুক আফটার করতে হবে। ভবিষ্যতে ভালো ফলাফল করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা। অবশ্যই আমি ফিল করি যে অনার্সের চেয়ে এই লেভেলে টেক কেয়ারটা বেশি হওয়া উচিত। প্রশাসন, শিক্ষক, অভিভাবক, ছাত্র সকলে মিলে আমরা চেষ্টা করছি। আগামী বছরে গিয়ে নিশ্চিত আমি যে আমরা এটার সুফল পাবই। নতুনদের ভিড়ে পুরনো এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য ফিরে পাক, এমন প্রত্যাশা সবারই। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে। পদ্মা সেতুর অর্থায়নে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর অর্থ আত্মসাৎ হলে ক্ষতি দেখা হবে বললেন দুদক চেয়ারম্যান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান দুই রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের। দেখছেন সন্ধ্যার খবর। পদ্মা সেতুর অর্থায়নে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দুর্নীতি দমন কমিশন তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। কুমিল্লা জেলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, পরামর্শক নিয়োগে চীনা কোম্পানির আবেদনের পক্ষে বিশ্বব্যাংকের পুনর্বিবেচনার অনুরোধ অনৈতিক কোনো কিছু নয়। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য বিশ্বব্যাংকে ছিল না বলেও মনে করেন তিনি। দুদক চেয়ারম্যান আবারও জানান, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি বোধহয় এই ধরনের নামের একটি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়। বিশ্বব্যাংকের তরফ থেকে তা পুনর্মূল্যায়নের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। এইখানে বিশ্বব্যাংক কোনো অনৈতিক কিছু করেছে বলে আমার মনে হয় না। যদি কোথায়ও সরকারি অর্থের আত্মসাৎ হয়, যদি সরকারি অর্থের ক্ষেত্রে অনৈতিক কোনো কর্মকাণ্ড ঘটে এবং তা যদি দুদকের শিডিউলভুক্ত অপরাধের মধ্যে পড়ে, অবশ্যই দুদক তা দেখবে। মার্কিন সিনেটের উপকমিটিতে অর্থের অবৈধ লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থের যোগান প্রসঙ্গে ইসলামী ব্যাংকের সম্পৃক্ততার যে অভিযোগ এসেছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। দুপুরে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান দাবি করেন, ইসলামী ব্যাংক কখনোই কোনো জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেনি। এছাড়াও জেএমবি প্রধান শায়েক রহমানের কোনো হিসাব ইসলামী ব্যাংকে ছিল না উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক যে 3 বার ইসলামী ব্যাংককে জরিমানা করে তার সাথে জঙ্গি অর্থায়নের কোনো সম্পর্ক ছিল না। এছাড়াও ইসলামী ব্যাংকের 37% মালিকানা সৌদি আরবের আল রাজি ব্যাংকের উপকমিটির এমন তথ্য প্রত্যাখ্যান করা হয়। এইচএসবিসির মাধ্যমে মেক্সিকোর মাদক ব্যবসার অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রের অর্থবাজারে প্রবেশের ঘটনা অনুসন্ধানে গঠিত মার্কিন সিনেটের একটি উপকমিটি, তাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে জঙ্গি অর্থায়ন বা অবৈধ লেনদেন নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের নামে ইসলামী ব্যাংকে কখনোই কোনো অ্যাকাউন্ট ছিল না। ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নের জন্য জরিমানা করা হয়েছিল বলে যে তথ্য পরিবেশিত হয়েছে তা সঠিক নয়। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় ড্যান মজিনা ময়মনসিংহ অঞ্চলে 3 দিনের সফরকালে বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এর আগে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও পপের আয়োজনে ডেমোক্রেটিক লোকাল গভর্নেন্স শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। সপ্তাহের শেষ দিনে আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 40%। আগের দিনের ধারাবাহিকতায় লেনদেন শুরুর পরই বাড়তে থাকে শেয়ারের দাম। প্রথম 1.5 ঘন্টায় ডিএসই সাধারণ সূচক বেড়ে যায় প্রায় 90 পয়েন্ট। এ সময় লেনদেনের গতি ছিল বেশ ভালো, তবে এরপরই বিক্রির চাপ বাড়ায় শেয়ারের দাম কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এ কারণে দিন শেষে ডিএসই সাধারণ সূচক কমে 16 পয়েন্ট আর সিইসি সার্বিক সূচক কমেছে 31 পয়েন্ট। দুই বাজার মিলে লেনদেন হয়েছে 319 কোটি টাকার। সন্ধ্যার খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি। আরও খবর আইটু পর। ভারতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ। কে হচ্ছেন 13তম রাষ্ট্রপতি জানা যাবে রোববার। ব্যাটে বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচে 71 রানে হারালো বাংলাদেশ। এখন বাংলালিংক দিচ্ছে মাত্র 9 টাকা 99 পয়সায় 36 মিনিট টক টাইম এবং 36টি SMS। ডায়াল করুন *132*2# দিন বদলের চেষ্টায় বাংলালিংক। ওহ, অসহ্য গরম। যদি একটা এসি থাকতো। সত্যি এই গরমের এসি? ওহ, কি গরম। যদি একটা আমাদের এসি। আইস কুল পাউডার গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগে। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে। বিজি 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 বিজি, ইজি কাজে সব বিজি, মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পা বিজি, টমটম গানে। ইজি বিজি বিজি বিজি, ইজি কাজে সব বিজি। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। Livelihoods rely on businesses. So in times of uncertainty, we help to keep trade flowing and keep industries running. Because of this, life can continue as usual. Standard Chartered, here for good. বাংলাদেশের একমাত্র স্যুপ রিয়েল চিকেনের সাথে নতুন নর সুপস। নাসির গ্রুপের একটি পণ্য। বাংলাদেশের একমাত্র স্যুপ রিয়েল চিকেনের সাথে নতুন নর সুপস। দাঁড়াও, চাপা মিয়া পরীক্ষা করব। তার মানে চাপা মিয়া আরএফএল ক্লাস ডি পিভিসি পাইপ চাইপা পরীক্ষা করব। হোক পরীক্ষা। কোন চাপি আরএফএল ক্লাস ডি পিভিসি পাইপের কাছে কিছুই না। কি প্রমাণ হইল? ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি আরএফএল ক্লাস ডি পিভিসি পাইপ সবচেয়ে বেশি চাপ নিতে সক্ষম। আরএফএল ক্লাস ডি পিভিসি পাইপ। নতুন ক্লোজ আপ ফায়ার ফ্রিজ ওয়ার্ম জেল মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর সাথে লড়াই করে, আর কুল জেলের শীতলতা আপনাকে দেয় সতেজতা। নতুন ক্লোজ আপ ফায়ার ফ্রিজ। এটা আরএফএল ইউপিভিসি ডোর। আমারটাও ইউপিভিসি ডোর। বিশ্বের সেরা রেজিং দিয়ে তৈরি, মানে লোকাল রিসাইকেল ম্যাটেরিয়াল। বিভিন্ন ডিজাইন ও হাই কোয়ালিটি অ্যাক্সেসরিজ, আর তাই শক্ত ও মজবুত। সবাই বলে আমারটা কি কম? বুঝলেন তো? আরএফএল ইউপিভিসি ডোর, অপ্রতিদ্বন্দ্বী দরজা। সুন্দর আপনি, সুন্দর হোক আপনার জগৎ, আপনার জগৎকে আরো সুন্দর করতে। এখন যে কোনো 100 গ্রাম লাক্স কিনে ঢাকায় ফ্ল্যাট জেতার সুযোগ নিন। প্যাকের 9 ডিজিট কোডটি SMS করুন 7464 নম্বরে। আগামী শুক্রবার প্রথম ফ্ল্যাটটি জেতার শেষ সুযোগ। ঢাকায় ফ্ল্যাট জিতুন 7 সপ্তাহে 7টি। আরএফএল পিভিসি সেটি হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। কিচেনে পানি লাগবে, ময়লা হবে, তেল চিটচিটে হবে, আর
অন্য কোনো বোর্ড কাট হলে তো কদিন পরেই পচে যাবে। এজন্যই দরকার আরএফএল পিভিসি শেড। সাসপেনশন পলিমারাইজেশন প্রযুক্তিতে প্রস্তুত আরএফএল পিভিসি শেড, যা পানি প্রতিরোধ করতে সাহায্য করে, তাই কিচেন ধোয়া যাবে ইচ্ছে মতো। আরএফএল পিভিসি শেড, সময়ের সেরা বিকল্প। এখানে পাইওয়ে এরিয়াতে ম্যাসাজ করো। পাইওয়ে? এটা আবার কি? একটা চাইনিজ টোটকা, প্রেসার পয়েন্টে ম্যাসাজ করলে হেয়ার ফল কমে যায়। কিন্তু একে তো চাইনিজ লাগছে না। এভাবে ম্যাসাজ করতে থাকলে হেয়ার ফলের জন্য চুলই থাকবে না। ম্যাসাজে স্ট্রেস কমে, হেয়ার ফল নয়। হেয়ার ফল কমানোর জন্য আপনার চাই সয়া ভিটামিন কমপ্লেক্স, যা সানসিল্কে আছে। এতে চুল পড়া কমে যায় 98% পর্যন্ত। এক্সপার্ট অ্যাডভাইস চান? যোগাযোগ করুন। সানসিল্ক, বাংলাদেশের একমাত্র এক্সপার্ট শ্যাম্পু। আবারও আমন্ত্রণ সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ভারতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনার প্রস্তুতি। কেন্দ্রীয় ও রাজ্য শাসিত ভারতের ২৮টি রাজ্যের বিধানসভা ও রাজধানী দিল্লিতে লোকসভার ২ কক্ষেই ওই ভোট দিয়েছেন সংসদ সদস্য ও বিধায়করা। ঠিক কত সংখ্যক ভোট পড়েছে তার হিসাব এখন পর্যন্ত না পাওয়া গেলেও নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৮৯৬ জন। সকালে দিল্লিতে ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জোট নেতা সোনিয়া গান্ধী একসঙ্গে ভোট কক্ষে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট অঙ্কে এই নির্বাচনে এগিয়ে রয়েছেন প্রণব মুখার্জি। পাক নির্বাচনী জরিপে দেখা যায় ৬৫% ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন তিনি। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট এনডিএ সমর্থিত প্রার্থী সাবেক স্পিকার পিএ সাংমার দখলে রয়েছে ৩৫% ভোট। পুরো ফল জানতে সবাইকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে খেলার খবর, ক্রিকেট। অভিষিক্ত স্পিনার ইলিয়াস সানির ৫ উইকেট, তার আগে সাকিব, জিয়া, তামিমদের দারুণ ব্যাটিংয়ে বেলফাস্টে গতকাল প্রথম টি-20তে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশ। বেলফাস্ট থেকে নাসিমুল হাসানের রিপোর্ট। আগের দিনের বৃষ্টির সংখ্যা কাটিয়ে বেলফাস্টের আকাশ যখন ঝলমলে, তখন খেলার আগে বাদ সাধে আবারও বৃষ্টি। একদিকে বৃষ্টি আর কনকনে ঠান্ডা আবহাওয়ার সব প্রতিকূলতা কাটিয়ে তামিম আর আশরাফুলের বিধ্বংসী ব্যাটিং। ১৫ রানে আশরাফুল ফিরে গেলেও দলে ফিরেই মাঠে নেমে ব্যাটে ঝড় তুলেন সাকিব আল হাসান। মাঠ জুড়ে তার বাহারি শটে ২৯ বলার ৮ চারে 50 করে সাকিব ফিরেছেন ৫৭ রানে, আর তামিম করেন ৩১ রান। তবে শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে স্টরমন ক্রিকেট গ্রাউন্ডে শখানেক বাংলাদেশিদের আনন্দে ভাসিয়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। ১৭ বল আর ৫ ছক্কা জিয়ার ৪০ রানে আরিশদের বিপক্ষে ৫ উইকেটে ১৯০ রানে পুঁজি পায় বাংলাদেশ। পরিচিত কন্ডিশন আর স্বাগতিকদের প্রথম ২ ওভারে ৩৫ রান ভাবিয়ে তুলেছিল টাইগার শিবির। কিন্তু বাংলাদেশের মূল শক্তি স্পিন আসতেই আইরিশদের সব জারিজুরি শেষ। রাজ্জাকের শুরু আর ইলিয়াস সানির শেষে আইরিশটা প্যাকেট মাত্র ১১৯ রানে। সানি প্রথম বাংলাদেশ হিসেবে টি-20 ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছিল যে প্রথমে ওরকম হয়তোবা ওইরকম স্পিনে হেল্প হবে না। পরে যখন বোলিং করলাম বা রাজভাই বোলিং করলো তখন বুঝতে পারছি যে আসলে স্পিন দিয়ে ওদেরকে আটকানো যাবে। শেষ পর্যন্ত খেলার পরে বলতেছে যে আমি প্রথম 5টা পাইতেছি, তো এটা শুনে তো অনেক বেশি ভালো লাগতেছে। আর আল্লাহ তাআলার কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বাগতিক কন্ডিশন আর বৈরী আবহাওয়ার সব প্রতিকূলতা কাটিয়ে বড় জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করলো বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, বেলফাস্ট, আয়ারল্যান্ড। লন্ডন অলিম্পিক প্রসঙ্গ। অলিম্পিকে বাংলাদেশ অংশ নিচ্ছে গত 7 আসর বা 28 বছর ধরে, কিন্তু শুরুর মতো এবারও গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নিতে যাওয়ার বক্তব্যে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের প্রতিযোগীদের। বরাবরের মতো এবারও অংশগ্রহণ করাটাকেই বড় করে দেখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও প্রতিযোগীরা। লন্ডন অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশের 5 ডিসিপ্লিনের অ্যাথলিটরা সবচেয়ে বড় আসরে খেলতে পারাটাকেই প্রাধান্য দিচ্ছেন। 22 জুলাই সকালে লন্ডন যাওয়ার আগে বিওএ ভবনে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তারা।
স্বাধীন বাংলাদেশে কোনো প্রতিযোগীই পারেননি দেশের মানুষের জন্য অলিম্পিক থেকে কোনো সুখবর নিয়ে আসতে। এবারও তেমনই হবার কথা। ওয়াইল্ড কার্ডের সুবাদে এই আসরে আর্চারি থেকে মিলন, জিমন্যাস্টিকে সিজার, শুটিংয়ে শারমিন আক্তার রত্না, সাঁতারে মাহফিজুর রহমান এবং অ্যাথলেটিক্সে মোহন খান বাংলাদেশের হয়ে অংশ নেবেন। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিমটি বা শিরোনামগুলো আরেকবার। ব্যবসায়ীদের বাড়তি মুনাফার প্রবণতায় ছোলার দাম চড়া অস্বাভাবিক নয় বলছেন আমদানিকারকরা। জাবির বিসি নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ, ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মঘট। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার পূরণ করেছে, কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই পদ্মা সেতুর নামে চাঁদা তোলার ঘোষণা দেওয়া হয়েছে, অভিযোগ বিএনপির। এই ছিল আজকের সন্ধ্যার খবরে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।